আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম রাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সব সম্পর্ক বিলম্বে ছিন্ন করা, সব চুক্তি বাতিল এবং দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চ থেকে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত জনসমুদ্রের এই কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন। কর্মসূচির ঘোষণাপত্রে বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের পাশাপাশি গাজায় রাষ্ট্রীয়ভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শুধু বাংলাদেশি নয়, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে গণসমাবেশ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে। আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র, এমনকি খোদ ইসরায়েলের ভেতরেও। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই বিশ্ব প্রতিবাদ আদৌ কি কোনো চাপ তৈরি করতে পারছে ইসরায়েল কিংবা তাদের স্পন্সর যুক্তরাষ্ট্রের ওপর? কেবল নিন্দা জানানোতেই কি সীমাবদ্ধ থাকবে জাতিসংঘ? স্বঘোষিত মানবতার ঝান্ডাধারী ইউরোপ সহ উন্নত দেশগুলোর ঘুম ভাঙানোর উপায় কি? 1967 সালের মানচিত্রে ফিলিস্তিনিকে ফিরিয়ে নিতে করণীয়ই বা কি? ওপেক, ওআইসি কিংবা মুসলিম উম্মার মোড়ল দেশগুলোর ভূমিকাই বা কি? এমন নানান প্রশ্নের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনীতিতে গাজা ইস্যুর গুরুত্ব সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গাজায় আগ্রাসন, বাংলাদেশ ও বিশ্ব প্রতিক্রিয়া। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ও বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনা বিষয় গাজায় আগ্রাসন, বাংলাদেশ ও বিশ্ব প্রতিক্রিয়া। প্রথমে শুরু করতে চাই জনাব অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে আজকের সমাবেশ এবং প্রেক্ষাপটটা কী ছিল, যদি আপনি সংক্ষেপের একটি বিশ্লেষণ দিন। অ্যাকচুয়ালি গাজায় যে ঘটনা আমরা ঘটেছে আমরা সবাই জানি, যেটা হচ্ছে দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাকে ধন্যবাদ। গাজার বিষয়টা এখন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় বার্নিং ইস্যু এবং এটা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা এবং যার প্রতিফলন হিসেবে আজকে আমরা ঢাকা শহরে দেখতে পেয়েছি। সেই অনেকে কম্পেয়ার করেছে যে 5ই আগস্টের পরে আগে পরে যেরকম 5ই আগস্টের দিন যেভাবে সারা বাংলাদেশ, ঢাকা সিটি একটা বড় ধরনের গ্যাদারিং হয়েছিল, ঠিক একই রকম এটাকে মানুষ কম্পেয়ার করে। আচ্ছা, আমি যে জায়গাটা একটু হাইলাইট করতে, সেটা হচ্ছে যে এই প্রতিক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ বিপুল সংখ্যক জনগণের সমাবেশ হলো, বিশ্ব প্রতিক্রিয়া এবং ইসরায়েলের ভিতরে কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে। আমি সেটা সেই পয়েন্টে আসছি আমি, যে এটার এই যে এত মানুষের রেসপন্স আজকে বের হওয়ার সময় দেখবেন যে বাচ্চারা থেকে শুরু করে সব মানুষ এত গরমের মধ্যে এই প্রতিক্রিয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা আবেগের প্রতিফলন। পাশাপাশি আপনি অন্যান্য কান্ট্রিগুলোর দিকে যদি তাকান, ইভেন আমেরিকাতেও সেখানেও কিন্তু রাস্তায় মানুষ নেমে গিয়েছে, ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রিতে রাস্তায় মানুষ নেমে গিয়েছে, পাকিস্তানে, ইভেন ভারতের মুসলিমরা, যেখানে ভারতে আপনার কিছুদিন আগে তাদের যে আপনার ওই যে ওয়াকফ স্টেট নিয়ে যে একটা বিতর্ক, তা সত্ত্বেও তারা কিন্তু এই গাজা বিষয় নিয়ে রাস্তায় নেমে গিয়েছেন। সো এটা মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটা আঘাতের জায়গা এবং এটার কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই জায়গাটা আমরা যে ধরনের ইফেক্টিভ রেসপন্সটা কামনা করছি সেটা কিন্তু হচ্ছে না। আমরা বিভিন্ন প্রতিবাদ করছি, এটা করছি, ওটা করছি, রিফ্লেকশন অনেক কিছু হচ্ছে, কিন্তু ইফেক্টিভলি যে ইসরায়েলের পক্ষ থেকে কোনো একটা পরিবর্তন বা তারা যে এখানে গাজার প্রতি তাদের যে একটা সিম্প্যাথি দেখানো বা তাদের প্রতি যে ঠিক আছে আমরা এই জায়গাটা তাদেরকে ছাড় দিলাম বা আল আকসা মসজিদ নিয়ে আমরা এটা ছাড় দিলাম, কিন্তু ইসরায়েলের ভিতরে যে প্রতিক্রিয়াটি আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে সেখানে গৃহযুদ্ধ হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে। ইসরায়েলের ভিতরে এটা এখানে ইসরায়েলের ভিতরে যে প্রতিক্রিয়াটা মানে ইন্টারনালি, এটা আসলে আমরা করতে পারবো না এখনই। এটাকে আপনি মানে খুব একটা বেশি আমি আশাবাদী না, কারণ হচ্ছে কি আপনি দেখবেন আমাদের মধ্যে বিভাজন, অন্যান্য জায়গায় মুসলিমদের মধ্যে অনেক বিভাজন হয়, ওরা কিন্তু একটা দিন শেষে কিন্তু ওরা এক জায়গায় ঠিক থাকে।
তার মধ্যে কিন্তু একটা ঐক্য কাজ করে, দিন শেষে দেখবেন ম্যানেজ হয়ে গিয়েছে। আর ইসরায়েলে এখন পর্যন্ত আপনি খেয়াল করেন যে তারা 1948 বা এই সময় থেকে 1945-48-এর দিকে তো তারা ইসরায়েল ওখানে বসতি স্থাপন করে। তারা তো অ্যাকচুয়ালি ওখানে বলতে গেলে যেমন রোহিঙ্গারা আজকে রোহিঙ্গা ইনফ্লাক্স যেটা চিটাং যেভাবে আশ্রয় নিয়েছে, ঠিক একইভাবে কিন্তু ইসরায়েলিরা ওখানে আসছিল। আমি আসলে ওই ইতিহাসটা গেলে অনেক সময় লাগবে যে কিভাবে ব্রিটিশ গভর্নমেন্ট কি কারণে ইসরায়েলিদেরকে ওখানে জায়গা দিয়েছিল, সবাই এটা জানে। হ্যাঁ, তো সেখানে এই ইসরায়েল কিন্তু দেখবেন যে এই সেই 48 সাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু অনেকবার অনেক কিছু হয়েছে, বাট তারা কিন্তু দিন শেষে ওই জায়গাটা ঠিক আছে। মানে আপনি চিন্তা করেন না যে এখানে ইসরায়েলে এই যে বিভেদ আমরা বলছি, কেন এর আগে এই হামলাটা আজকে থেকে হচ্ছে না, অনেকদিন ধরে আসতেছে, কই আমরা তো তেমন কোনো কিছু দেখিনি। হ্যাঁ, টুকটাক প্রতিবাদ এরকম হচ্ছে। আপনি আজকেও তো আপনার মিডিয়াতে বিভিন্ন আল জাজিরা সহ কয়েকটা জায়গায় দেখাইলো যে তারা ইসরায়েল গাজার কয়েকটি ভূখণ্ড, কয়েকটি এলাকা তারা দখল করে নিয়েছে এবং তারা সেখানে কার্যক্রম শুরু করে দিয়েছে, খালি করে ফেলেছে। সো অনেক ক্ষেত্রে কি হয়, আমার মনে হয় এই জিনিসগুলো হচ্ছে একদম ডিসেপটিভ প্ল্যান, মানে যাতে আশা করে আপনি কিছু না করেন। মানে কি মানুষ এখন মুসলিমরা আশা করবে, মানে ইসরায়েলিরা মনে হয় তাদের মধ্যে একটা বিভাজন হচ্ছে বা বিদ্রোহ হবে, মনে হয় একটা কিছু হতে যাচ্ছে, আসলে কিছুই হবে না। মানে আমরা ওই আশায় যাতে আমরা চুপ থাকি, এটা হচ্ছে আচ্ছা, আমি অন্য একটা বিষয় আমি আপনাকে এখানে অ্যাড করব যে বাংলাদেশের দিক থেকে কিন্তু ওই যে মির্জা আব্বাসের একটি বক্তব্য ঘিরে কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা রিয়াকশন হয়েছে। যে আচ্ছা, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এই যে ইসরায়েলের ভেতরে যেটি প্রতিবাদ হচ্ছে, যেটি গণমাধ্যমে আসছে, বিশ্ব গণমাধ্যমে, এর থেকেই অনেকে বলার চেষ্টা করছে সিম্পথি ক্রিয়েট করার জন্য যে ইসরায়েলের ভেতরে প্রতিবাদ হচ্ছে, সুতরাং যে একটা সারা বিশ্বে যে ফুঁসে উঠছে সেটাকে প্রশমিত করবার জন্য কি মনে হয় আপনার কাছে? এটা অ্যাকচুয়ালি সম্ভব, বাট আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ইসরায়েলের এই বিষয়টা বিশ্বে আসলে আমার কাছে এটা একটা ধোঁকা ছাড়া কিছু মনে হয় না। কারণ জিউসরা এমন এক শ্রেণীর মানুষ যারা কখনোই, যাদের সাথে আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, কারোর সাথে মিলবে না। কিন্তু জুইশ এবং জায়নিজম তো দুটো জিনিস, পার্থক্য আছে। পার্থক্য থাকলেও এদের মেজরিটি হচ্ছে, ধন্যবাদ, আপনার অ্যাগ্রেসিভ যারা মেজরিটি পিপল। কিন্তু আমি আবারও আসবো রেজাউল কর্মী। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই। আপনি বলেন যে আপনার অর্থাৎ এই সারা পৃথিবীতেই কিন্তু প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও হলো, সারা পৃথিবীতেই হচ্ছে, তাহলে কেন এর প্রতিক্রিয়াগুলো অর্থাৎ একটা কনসেন্ট্রেট করা যাচ্ছে না, বা কেন মানুষ হত্যা কেন থামছে? ৭১,০০০ মানুষ অলরেডি মারা গেছে, আজকেও মারা গেছে, মানুষ প্রতিদিনই মরছে। জি, ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় দুঃখের বিষয়টা বোধহয় এরকমই যে আপনি যখন খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু ভৌগোলিকভাবে ঠিক যে জায়গাতে এই ঘটনাটা ঘটছে তার চাইতে অনেক দূরে আমাদের অবস্থান, কিন্তু ওই ঠিক আশপাশে যে সমস্ত দেশগুলো আছে যাদের বলতে পারি আমরা যে তাদের ভাষাগতভাবে তাদের ভেতরে সামঞ্জস্য রয়েছে, ঐতিহ্যগতভাবে, সাংস্কৃতিকভাবে যারা জড়িয়ে আছে, আপনি যদি বলেন যে সৌদি আরবিয়া, জর্ডান কিংবা মিশর, সিরিয়া, এই দেশগুলো কিন্তু তার পাশাপাশি কাছাকাছি থাকা এই সীমান্তের সংলগ্ন দেশগুলো। এবং আরব লীগ যেটি বলতে গেলে ওই এলাকার যারা সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের ভেতর থেকে ইতিপূর্বে বিভিন্ন সময় তাদেরকে ঠিক যতটা সোচ্চার এই জায়গায় বিশ্ব মুসলিম যে সমাজ যেটা প্রত্যাশা করেছে সেটা কিন্তু প্রত্যাশিত জায়গাতে কখনো ছিল না। এবং সবাই এটা মনেই করে যে এই মুসলিম বিশ্বের ঐক্যটা যদি সত্যিকার অর্থে যদি দৃশ্যমান হতো এবং কার্যকর হতো, তাহলে কিন্তু ইসরায়েলে আগ্রাসন বা নৃশংসতা বা বর্বরতা এতটা বেশি করাল থাবা বোধহয় বিস্তার করতে পারতো না। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হয়েছে যে প্রতিবাদ বাংলাদেশে যতটা যে ব্যাপকতার সাথে হচ্ছে বা এই উপমহাদেশে যে ব্যাপকতার সাথে হচ্ছে, তার সাথে কিন্তু ঠিক ওই জায়গাগুলোতে যারা মানে আরব বিশ্বে যেটা আরো বেশি সোচ্চার হলে হয়তো আমরা দেখতে পেতাম বা আমরা বিশ্বাস করতাম যে না এই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেটা বলেন যে বাংলাদেশের সব পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু যারা কনসার্ন থাকার কথা ছিল, আরব লীগের কথা বলেছেন, ওপেক, ওআইসি সহ সৌদি আরবে একটি মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পুরোধার দেশ, কিন্তু তাদের প্রতিক্রিয়াগুলোকে আপনার কি মনে হয়? এখানে আপনি দেখবেন যে মানে আমরা যদি ঐতিহ্যের কথা যেটা দেখি যে খুব দুঃখজনক যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো গল্পের ছলে যদি এরকম করে বলি যে আমরা জানি যে বাড়িওয়ালারাই ভাড়াটিয়ার উপরে সাধারণত খড়গহস্ত হয়, তাদের সুবিধা বঞ্চিত করার চেষ্টা করে। এখানে বিপরীতটা হয়েছে, যারা ভাড়াটিয়া ওখানে তারাই বাড়িওয়ালাদের প্রতি অত্যাচার করছে। ফিলিস্তিনিরা ওখানে শত শত বছর ধরে, হাজার বছর ধরে তারা ওখানে তাদের বসতি রয়েছে, তাদের জায়গাটা রয়েছে। সেখানে ইসরায়েলের সৃষ্টিটাই হয়েছে বলতে গেলে জোর করে। এই সূচনা লগ্নে যদি সেটিকে যদি
প্রতিহত করা যেত, এই আমাদের ভিতরে যে মুসলিম বিশ্বের প্রতি যে ঐক্যর প্রত্যাশাটা সেই সময় ছিল সেটা কখনোই হয়নি। এমনকি আপনিও খেয়াল করে দেখবেন যে 67 সালে যুদ্ধের পরে যেমন সিরিয়ার গোলান হাইটস চলে গেছে, জর্ডান থেকে জর্ডান পশ্চিম তীর চলে গেছে, মিশরের সাইনাই উপত্যকা চলে গেছে, কিন্তু পরবর্তী পর্যন্ত সমঝোতা কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা রাষ্ট্র নিজস্ব পদ্ধতিতে করার চেষ্টা করেছে। ওইখানে ঐক্যের কোনো জায়গা ছিল না। মিশর সাইনাইয়ের বিনিময়ে ইসরায়েলের সাথে তার সম্পর্ক উন্নয়ন করেছে। এবং এই জায়গাগুলোতে দেখবেন খেয়াল করে যেটা হয় কি যে ঠিক জনগণের প্রত্যাশা বা মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার মতন রাজনৈতিক ব্যবস্থাপনা সেই জায়গাতে আমরা কিন্তু দীর্ঘদিন যাবত দেখিনি। তো সেই প্রত্যাশাটা থাকতে হবে, তা না হলে আপনি যেটি মেজর সাহেব বলছিলেন যে যতটা প্রতিক্রিয়া হোক না কেন, ফলাফল যদি সত্যিকার অর্থে এই ফিলিস্তিনিদের তাদের অধিকারটাকে ফেরত দিতে না পারে, তাদের বর্বরোচিত হত্যাকাণ্ড থেকে তাদেরকে যদি বাঁচাতে না পারে, মসজিদকে যদি রক্ষা করতে না পারে, হাসপাতালকে যদি রক্ষা করতে না পারে, তাহলে এই কাগজে প্রতিবাদ বা আমাদের রাজপথে আমাদের অবস্থান যত দৃঢ়ই হোক না কেন, এটা কোনো ফলাফল বয়ে আনবে না। আচ্ছা, তাহলে আমি আবারও আপনার কাছে ওই পর্যায়ে যাচ্ছি যে যেহেতু আরব বিশ্বের কথা বললেন যে ইসরায়েল রাষ্ট্র হয় ওখানে ঠিক হয় নাই, কিন্তু কিছু কিছু আরব রাষ্ট্রের কনসার্ন নিয়েই কিন্তু ওখানে ইসরায়েলের বসতি স্থাপন করা হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে প্রতিবাদের কোনো বিষয় দেখা যাচ্ছে না, যেটা মানুষ প্রত্যাশা করছে, এখানে কেন হচ্ছে না? ওইটা আপনি দেখবেন খেয়াল করে যে এটার মূল জায়গাটা যেটা আছে যে ইসরায়েলকে কিন্তু টিকিয়ে রাখা হয়। বিশ্বের একটা জায়গা আছে, যেমন আপনি, আমি বলতে চাইছি যে আরব বিশ্ব থেকে কেন এমন প্রতিবাদ হচ্ছে, আমি সেই কথাটিতে আসছি আর কি। সেই প্রতিবাদটা না আসার বিশেষ করে আমি সরাসরি বলি সৌদি আরবের প্রধান রাষ্ট্র, এবং আমরা সবাই জানি যে সৌদি আরব এবং ইসরায়েলের ক্ষেত্রে তাদের দুটো একটা কমন জায়গা আছে, যে জায়গায় তারা কিন্তু কিছুটা তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা আছে রাষ্ট্রীয় পর্যায়ে। যেমন সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রতি ভীষণভাবে নির্ভরশীল, তার প্রতিরক্ষা বলেন, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা বলেন, এমনকি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা বলেন, সব কিছু মিলে সেটা একটা জায়গা রয়েছে। ঠিক তেমনিভাবে ইসরায়েলকে প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা যারা দেয় তারা হলো যুক্তরাষ্ট্র, এবং আমরা জানি যে ইউরোপ এবং যুক্তরাজ্য থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দেশ এই কাজের সাথে আছে। তো ফলে তাদের স্বার্থ রক্ষার জায়গাটি আছে আর কি। তারা মনে করে যে এটি করে যদি তাদের মূল জায়গা যেটি যুক্তরাষ্ট্রের বিরূপ হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে বিষয়টাকে অনেকে বলবার চেষ্টা করেছেন যে আপনি বললেন যে অর্থাৎ এই দুই দেশের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে, সেখানে সৌদি আরবের কিছু স্বার্থ আছে, তাহলে আমরা যতই মুসলিম উম্মা করি, উম্মার প্রধান ব্যক্তি যারা আছে, রাষ্ট্র যেটি আছে সৌদি আরব কিংবা যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি প্রতিক্রিয়া না জানায়, তাহলে ভবিষ্যৎটা কি এই আন্দোলনের? এই ভবিষ্যতের আসলে হয় কি যে আন্দোলনটা এরকমভাবে যায়, আমরা হয়তো কখনো সেটাকে এরকম করে আগাম পূর্বাভাস দিতে পারবো না। এক সময় এই ঐক্যটা আসতেই হবে, এই ঐক্যের কোনো বিকল্প নেই। যদি সত্যিকার অর্থে ফিলিস্তিনে যদি আমরা দৃশ্যমান এবং কার্যকর কিছু যদি করতে চাই বা দেখতে চাই, যদি মুসলিম বিশ্ব যদি সত্যিকার অর্থে শুধুমাত্র দোয়ার মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ দেওয়ার মধ্যে দিয়ে যদি এই বিষয়টিকে সীমাবদ্ধ রাখতে না চাই, কার্যকর কিছু যদি দেখতে চাই, ঐক্যের কোনো বিকল্প নেই। ফলে ওই কণ্ঠস্বরটা ওই এলাকা থেকে জাগ্রত হবে প্রথমভাবে, প্রাথমিকভাবে, এবং সারা বিশ্ববাসী তার সাথে প্রতিধ্বনিত করবে, এবং মুসলিম উম্মাহ তো অবশ্যই। সেটাই সমাধানের একমাত্র পথ। ধন্যবাদ। আবারও আসবে আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি আবারও মেজর রিজাউল করিম, আপনি কি বললেন যে এই যে মুসলিম উম্মার কথা বলা হচ্ছে, আমাদের ভেতরে সেই ফিলিংসটা আছে। আজকে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা এসছে, সকল সাধারণ মানুষ এসছে, সেখানে সবাই আসছে, রাজনৈতিক দলগুলো আসছে, সাধারণ মানুষ আসছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেখানে। যে মুসলিম উন্নয়নের জাগরণ উঠেছে, কিন্তু যারা সৌদি আরব সহ অন্য রাষ্ট্র যেগুলো আছে তাদের ভিতরে অর্থাৎ এই রেসপন্সটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারতো প্রথম থেকে। বিষয়টা হচ্ছে কি, আমি ওই কথা তখন হয়তো আপনার কমপ্লিট করতে পারিনি, মানে ওই থ্যাঙ্কস যে আপনি আমার ওই ইনকমপ্লিট পার্টটাই প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক কিছু করি যেটা হচ্ছে আমাদের আবেগের ক্ষুধার জন্য, আর অনেক কিছু করি যে আমার আবেগ না, বাস্তবতার জন্য, যেটা রিয়েলিটিতে। আমার এখানে আমরা আজকে যেটা করেছি এটা আমাদের আবেগের প্রতিফলন, বাট ইট ইজ টোটালি মানে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টলেস। এটা কোনো ইম্প্যাক্ট নাই। এটা হচ্ছে আপনার কিছুটা মিনিংফুল হতে পারে যে হ্যাঁ এটার দ্বারা বিশ্বের নজরে অনেক কিছু আসতে পারে, বাট ইম্প্যাক্ট কথাটা তখনই আমি বলবো যখন ওইখানে রিয়েলিটিতে কিছু ঘটবে। রিয়েলিটিতে কিভাবে ঘটবে? অ্যাকচুয়ালি এই জায়গাটায় সবচেয়ে বড় অ্যাবসেন্সটা হচ্ছে লিডারশিপের, নেতৃত্ব। যেই নেতৃত্বটা আজ থেকে আপনার 30-35 বছর আগে আপনার জেনারেল জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, যে জায়গাটা। কারণ আজকে ওই যে অনেকে মির্জা আব্বাসকে নিয়ে হাসাহাসি করেন যে তিনি বললেন যে জিয়াউর রহমান থাকলে এটা করতে পারতেন না। এটা কিন্তু একটা ইনার ডিপ মিনিং আছে। সেটা কীরকম দেখেন,
জিয়াউর রহমান তিনি যখন ক্ষমতায় আসেন তিনি কিন্তু ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছিলেন। তিনি কিন্তু শুধু ক্ষমতার বেসটাই তৈরি করেন নাই। আমি একটা রেফারেন্স দিব, দর্শকরা এটা চাইলে পড়তে পারে। 2008 সালের মে মাসে ডেইলি স্টার একটা লেখা ছাপিয়েছিল। ওই লেখাটা জিয়াউর রহমানের ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে লেখাটা ছিল, অনেক বড়, 2008 সালে। এটা দর্শকরা চাইলে পড়তে পারে। খুব সুন্দর একটা আর্টিকেল ছিল, আমি অনেকদিন আগে পড়েছিলাম, কিছু কথা হয়তো আমার মিসিং হতে পারে। জিয়াউর রহমান ওই সময়টাতে আপনার বাংলাদেশ কিন্তু চায়না এবং সৌদি আরব এই দুইটা বড় জায়গা থেকে কিন্তু আপনার স্বীকৃতি পায়নি। ইটস জিয়াউর রহমান যে ক্ষমতায় আসার পরে কিন্তু চায়না এবং সৌদি আরব থেকে স্বীকৃতি পেয়েছিল। এখন মিডল ইস্ট ক্রাইসিস শুধু ইসরায়েল না, যে কোনো মিডল ইস্ট ক্রাইসিস, ইরাক, ইরান, যাই বলেন, সব জায়গাটার সাথে কিন্তু কয়েকটা স্টেটের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স থাকে। যেমন সৌদি আরব অনেক বিগ একটা স্টেট, ইরান, ইরাক, এরা হচ্ছে অয়েল রিচ কান্ট্রি বলা হয়। ইরাক, ইরান, সৌদি আরব, যেখানে আপনার লিবিয়া, যেখানে তেলের অনেক বড় ভান্ডার, এই অয়েল রিচ কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশকে সমর্থন দিতে চায়নি। কারণ কি, পাকিস্তানের প্রতি তাদের একটা বিশেষ সম্পর্ক ছিল মুসলিম কান্ট্রি হিসাবে। যখন পাকিস্তান এর বিরোধিতা ছিল তখন কিন্তু তারা আমাদেরকে সমর্থন করেনি। বাট কবে স্বীকৃতি দিয়েছে? যখন জিয়াউর রহমান তাদের সাথে যোগাযোগ করলো এবং তাদের সাথে সরাসরি তিনি ভিজিট করলেন। ইভেন মুসলিম, আপনার আরও একটা জিনিসের বাংলাদেশের মানুষ হয়তো জানে কিনা আমি জানি না, যেমন ওআইসিতে 58টা বা 55টা 57টা কান্ট্রি কিন্তু মেম্বার, বাট তার মধ্যে কিন্তু 16টা কান্ট্রি নিয়ে আল-কুদস কমিটি একটা আছে আলাদা, যেটা হচ্ছে এই যে আল-কুদস কমিটি, এই কমিটিটা কিন্তু স্ট্রং একটা ছিল এবং এটা নেতৃত্বে ছিল কিন্তু জিয়াউর রহমান। এই মিডল ইস্টকে আজকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ নেই। একজন জেনারেল জিয়ার মতো কেউ দরকার ছিল যে এই মিডল ইস্টকে একত্রিত করতে পারবে, যে একত্রিত করলে ইরাক ইরান যুদ্ধ যিনি যেমন থামিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি এখন এই সৌদি আরবকে, ইরানকে বা অন্য সব কান্ট্রিগুলোকে, যেমন ইরানের সাথে সৌদি আরবের অনেক বড় একটা ব্যবধান, শিয়া সুন্নি থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে। তারপরে আপনি দেখেন পাশে জর্ডান আছে, যেটা ভাই বলতেছিল, সেখানে তো ট্রাম্প বলেছেন রাজতন্ত্র রক্ষা করাই কি প্রধান ইস্যু, কি বিষয়টা এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে সৌদি আরব থেকে সমর্থন প্রত্যাহার হলে রাজতন্ত্র হয়ে যাবে। বিষয়টি সেখানেই স্বার্থের সংশ্লিষ্ট বিষয়। রাজতন্ত্র এটা আসলে না, বিষয়টা এক্স্যাক্টলি তা না। রাজতন্ত্র ওয়ান অফ দ্য ফ্যাক্টর, এলিমেন্ট বলতে পারেন। একটা ঘরের মধ্যে আপনার অনেকগুলো রুম থাকে, এটা একটা ছোট্ট একটা রুম, বাট পুরো ঘর না এটা। সো এখানে রাজতন্ত্র বিষয়টা এই যা সৌদি আরবের রাজ পরিবারে, বাট সৌদির জনগণ, আপনি বাংলাদেশে শেখ হাসিনা কি রাজতন্ত্র কায়েম করতে যাচ্ছিল না? বা বাংলাদেশের জনগণ কি 5ই আগস্টের মাধ্যমে সেটাকে আপনার ভেঙে চুরমার করে দিয়েছে না? তো সৌদি জনগণ কি করে? আপনি আমার পয়েন্টটা বুঝেন। এখন না, আমার সেটাই হচ্ছে কথা, তারা কেমন মুসলিম সৌদি আরবে, কারণ ওই জায়গায় নেতৃত্ব নাই, রাজতন্ত্রের বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না। আপনি ট্রাম্পের কথা বাদ দেন, সৌদি জনগণ তারা কি করছেন? সৌদির এডুকেটেড কমিউনিটি কি করছেন? রেজাউল করিম, যখন আরব স্প্রিং শুরু হয় তখন কিন্তু কিছু প্রতিবাদ হয়েছিল, তাদের সকলেই কিন্তু শিরোচ্ছেদ হয়েছে, সুতরাং দাঁড়াবার চেষ্টা করেছে তারা। সেগুলো হবে, কিন্তু আপনি একটা শিরোচ্ছেদের কথা চিন্তা করে তো আপনাকে কখনো, তারা মুসলিম কান্ট্রি, আমি ইসলামিক অ্যাঙ্গেল থেকে বলি, ইসলামে কি কখনো আপনাকে অন্যায় মেনে নিতে বলা হয়েছে? আমি সেটাই বলছি, আমাদের তীর্থস্থান হচ্ছে মক্কা, যে মক্কায় সারা বিশ্বের মানুষ হজ করতে যায়। সেই মক্কায় কি মক্কার ইমাম সাহেব আছেন না? আপনি যার পিছনে নামাজ পড়ছেন ইমামতি, সেই ইমাম সাহেবের বক্তব্য কি এখানে? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ইটস নট অনলি দ্য ইমাম, এখানে আপনার মদিনার খতিব, আমি তাকে একা বলছি না, এখানে তো অনেক নেতৃত্ব আছে। আপনি কতজন মানুষের শিরোচ্ছেদ করবেন? আপনি এই আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের কতগুলো মানুষ মারা গেছে, এই কয়টা মানুষ আপনি সৌদি আরবের সাথে তুলনা করেন তো, এর অর্ধেক যাবে নাকি? এর অর্ধেকও যাবে না, তাও অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা আমি একটা পার্ট বলছি, বাট আপনার এখানে শিয়া সুন্নি বিষয়টাকে সামনে রাখা হয়, বাট এটাও কিন্তু বড় ফ্যাক্টর না। তো এখানে মূলত বাধাটা হচ্ছে নেতৃত্ব, কারণ সৌদি আরবে নেতৃত্বটা নেই। আপনার এখানে জর্ডানের মতো একটা কান্ট্রি, আপনি খেয়াল করে ম্যাপ যদি দেখেন, ম্যাপে দেখবেন যে এই প্যালেস্টাইন এবং ইসরায়েল, এই ভূমিটা একদম পেট বরাবর বিরাট একটা অংশ কাভার করে আছে জর্ডান। সেই জর্ডানের ভূমিকা কি? তার কোনো ভূমিকা নেই। মিশর, ইজিপ্টকে আগেই কিন্তু আমেরিকা আপনার অচল করে দিয়েছেন, যে কারণে ইজিপ্ট আজকে যদি ইজিপ্টের মতো একটা কান্ট্রি, যেখান থেকে আপনার একটা মিসাইল বা একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে খুব দ্রুত অল্প সময়ে খুব কাছেই ইসরায়েল হামলা করতে পারে, কিন্তু সেই মিশর কেন সাইলেন্ট? এটাও তো আমেরিকান পলিটিক্স একটা পার্ট। এখানে মিশর, দেন আপনার সৌদি আরব, জর্ডান, ইরান, সিরিয়া,
এতগুলো কান্ট্রি, সবগুলোই মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিগুলোকে যদি কেউ নেতৃত্ব দিতে পারত তাহলে এই ইসরায়েলের এই ঘটনাগুলো ঘটতো না। সো এখানে ইসরায়েলকে আপনি ব্লেম দিচ্ছেন, তার আগে ব্লেম দিতে হবে আপনার নিজের কমিউনিটি পিপলকে, আপনার নিজের গোত্রের মানুষকে, ধর্মের লোককে। সো এখানে আমরা মুসলমানদের মধ্যেই আমাদের সবচেয়ে বড় বিভেদ, আমাদের মধ্যে ঐক্যটা নেই। আপনি চিন্তা করেন এখানে যদি আমরা শুধু এক বাংলাদেশের মধ্যে দেখেন, হ্যাঁ আমরা এক বাংলাদেশের মধ্যে দেখেন কতগুলো ইসলামিক দল, আবারও আসবো আপনার কাছে। আমি জনাব রেজাউল করিম, মওদুদ হোসেন আলমগীর, আপনি বলেন যে আসলে পরিণতিটা কি দাঁড়াচ্ছে, সমাধানটা কোন দিকে যাবে? সমাধানটা আসলে মানে আমরা খুব যে চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম সময় বেঁধে দিয়ে বলা বোধহয় খুব মুশকিল, কারণ রাস্তা অনেক লম্বা। আপনারা জানেন যে প্রক্রিয়াতে জিনিসটা চলছে আর কি, আপনারা নিজেও জানেন যে গোলান হাইটসের কথা যেটা আমরা বলছি, সিরিয়া কিন্তু তার জায়গাটাকে ফেরত দিতে পারেনি। ঠিক একই রকমভাবে পশ্চিম তীরে কিন্তু হাতছাড়া হয়ে গেছে, কিছুই মুসলিম বিশ্ব কিন্তু কোনো দিকে তার প্রতিকার করতে পারেনি। ঠিক একই রকমভাবে গাজা হচ্ছে একটা বিচ্ছিন্ন জায়গা, মূল ভূখণ্ড যেটাকে তথাকথিত ফিলিস্তিন তো রাষ্ট্র হিসেবে কতটুকু বাস্তব সেটা আপনারা নিজেরা জানি। সেখানে গাজা একটা আলাদা জায়গা, এবং সৌদি এখন যেটা ইসরায়েল মনে করছে যে রাফা এবং গাজাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া দরকার, অর্থাৎ তাদের মানচিত্রকে তারা একটা ক্লিনজিং এর পর্যায়ে নিতে চায়। হ্যাঁ, অর্থাৎ মনে করছে যে ওই লোকগুলো এখান থেকে সরে অন্য কোথাও চলে যাক। যেরকম করে প্রথমের দিকে যখন যে ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য যখন ফিলিস্তিনের দিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনি পৃথিবীর মানচিত্র থেকে গাজা এবং রাফা দুটি নামকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়াটি চলছে। তো ফলে এই প্রক্রিয়াটা এতটা দূর এগিয়ে গেছে, তার বিপরীতে প্রতিবাদের যে শক্তি যতটা সোচ্চার হওয়া উচিত ছিল বিশ্বব্যাপী, সেটা যখন হয়নি, তবে অদূর ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে, এটা বোধহয় আমাদের এই একটা সংহতি প্রতিবাদ বাংলাদেশ থেকে করে আমরা কতটুকু অর্জন করতে পারবো। বাংলাদেশের রোলটা কি হবে, অর্থাৎ এটিকে আরো ম্যাটেরিয়ালাইজ করবার জন্য? অবশ্যই বাংলাদেশের রোলটা যেটা হতে পারে, যেটা হচ্ছে একটা দৃষ্টান্ত স্থাপন করা পুরো পৃথিবীকে, বিশ্ব বিবেককে। আমি শুধু মুসলিম উম্মার কথা বলবো না, কারণ এই বিভক্তি যদিও থাকে, কিন্তু তার বিপরীতে যদি এমনটা হতো যে পশ্চিম বিশ্ব, যাদেরকে আমরা সবসময় বলি যে তারা সভ্যতার ধারক বাহক বলে যারা দাবি করেন, তারা কি গাজার এই শিশুদের মৃত্যু, মহিলাদের মৃত্যু, এই একটা জনপদকে পুরোপুরিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর কাজ চলছে, দিনের পর দিন ধরে চলছে। গাজার মানুষরা ওখানে আপনারা জানেন যে রোজার সময় তারা ইফতারের সময় আজানের ধ্বনি শোনেনি, তারা শুনেছে রকেটের বা বোমা বিস্ফোরণের ধ্বনি। সেটা কি তার থেকে তো সেখান থেকে ইউরোপের দূরত্ব তো খুব বেশি নয়। সেই ইউরোপে কি সেই কান্নার রোল কি বা সেই শব্দটি পৌঁছে না? যারা নিজেদেরকে সভ্যতার ধ্বজাধারী বলে সারা জীবন দাবি করে এসছেন, তারা সেই ইউরোপ, সেই উত্তর আমেরিকা কেন শুনছে না? তাদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে মনে হচ্ছে যে তাদের যে এই যে একটা বিশ্বব্যাপী যে মুসলিম বিরোধী একটা মনোভাব যেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেটা আপনারা জানেন যে ওই 9/11 সেটার যে প্রতিক্রিয়াটা যেটা ছিল, সেখান থেকে বিশ্বব্যাপী একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছে যে মুসলিমদেরকে জঙ্গি বা উগ্রবাদী একটা সমার্থক একটা শব্দের কাছে আনা। সুতরাং তারা মনে করছে যে এই রকম গোষ্ঠী বা পৃথিবীতে যদি নিশ্চিহ্ন হয়ে যেতে আসে বা কী দেয়। তার কারণ আমরা অতি অল্প কারণে তাদেরকে যখন খুব বেশি সোচ্চার হতে দেখে, উচ্চকিত হতে দেখে, ছোটোখাটো কোনো একটা বিশ্বের মানবতার লঙ্ঘন হচ্ছে বলে তারা যখন সোচ্চার কণ্ঠে যেটা প্রতিবাদ করেন, এত বড় জায়গাতে ইউরোপ যে ধর্মীয় বিভাজনটাই প্রধান কারণ, যে মুসলমানরা এখানে ধর্মীয়ভাবে মুসলমানরা নিগৃহীত হচ্ছে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে এমনকি আমাদের পার্শ্ববর্তীতে ভারত, যেটাকে বলে শুধু ভারতের মুসলমানরা কেন প্রতিবাদ করবে, ভারতীয় জনগণ প্রতিবাদ করবে না কেন, এই প্রশ্ন তো উঠতে পারে। মানবতার বোধ থেকে শুধুমাত্র ভারতের মুসলমানদের মধ্যে থাকবে? ভারতের আরও প্রায় 150 কোটি ওই সাধারণ মানুষ রয়েছে, তারা কি ওই বাচ্চার, ওই শিশুর কান্নার রোল তারা শোনে না? ওই মহিলার উপরে তার নির্যাতনের ছবিকে তারা ধর্মীয় দ্বন্দ্বটাই হচ্ছে প্রধান। এখানে ধর্মীয়ভাবে এই ব্যাপারটিকে আমি এই পর্যায়ে একটু যাচ্ছি মেজর রেজাউল করিম। আপনি বলেন আপনি তো অনেক পড়াশোনা করেছেন, আমি জানি। আপনি জানেন যে স্যামুয়েল হান্টিংটনের একটা বই আছে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যেটা ধর্মীয় দ্বন্দ্বের কথা বলা হয়েছে যে পৃথিবীতে ভয়াবহ পরিণতি আনবে। উনি বলতে চাইছেন, আপনি ইঙ্গিত দিলেন যে মুসলিম উম্মাহ কিংবা ধর্মীয় বিভাজন কিংবা হিন্দু মুসলিম নানা রকম সেই দিকেই কি বিশ্ব যাচ্ছে কিনা, তাহলে পরিণতিটা কি হবে, কি দাঁড়াবে? তাহলে ধর্মীয় যুদ্ধের দিকে যাচ্ছে কিনা? অ্যাকচুয়ালি ধর্মীয় যুদ্ধ আপনি দেখেন যে শুধু এক বাংলাদেশ দিয়ে চিন্তা করেন, বাংলাদেশে কতগুলো ধর্মীয় দল আছে। আপনি এখন ইসলাম তো একটাই, বাট ইসলাম তো এই যে এতগুলো ধর্মীয় দল,
সবগুলো মিলে আলাদা আলাদা ধর্ম না, তাই না? এগুলো অনেকগুলো। তো তার মানে বিষয়টা দেখেন যে এক বাংলাদেশে যদি আপনি দেখেন 15-20টা ইসলামিক দল হয়, তাহলে সারা বিশ্ব মিলে ইসলামের মধ্যে কত মত পার্থক্য আছে। শিয়া সুন্নি এখানেই শেষ না, শুধু এটা শুধু ইসলামের কথা বলবো না, সব ধর্মেই। আপনি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য মতভেদ আছে না, হিন্দুদের মধ্যে কিন্তু অনেকগুলো গোত্র, অনেক আছে। সো অ্যাকচুয়ালি ধর্মীয় এই বিষয়টা প্রকৃত কোনো ধর্ম থেকে সমস্যাটা শুরু হয় না, শুরু হয় এটা এই ধর্মকে আপনার রাষ্ট্র স্টেট স্পন্সর করে, কখনো ব্যক্তি স্পন্সর করে, মানে পুঁজি এক্স্যাক্টলি। সো কখনো স্টেট স্পন্সর হয়, কখনো ব্যক্তির দ্বারা স্পন্সর হয়। সো এখানে এই যে এই ধর্মটাকে কিন্তু আপনি দেখবেন, যেমন আমেরিকায় চিন্তা করেন, স্টেট স্পন্সরের কথা যদি বলি, আমেরিকা বিভিন্ন জায়গাকে এই ধর্মটাকে ইউজ করছেন না। আপনি একসময় আমেরিকায় কী করেছে, যখন ওয়ার অন টেরর নামে যখন ইরাকে হামলা করে, এই ইরাককে কিন্তু একসময় আমেরিকাই সাপোর্ট করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে। আবার যখন আফগানিস্তানের, যখন রাশিয়ার সাথে যখন আফগান যুদ্ধ হয়, তখন কিন্তু আমেরিকার অবস্থান আফগানিস্তানের পক্ষে ছিল। আবার এই আপনি অনেকগুলো জায়গায় পাবেন, আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সো আমরা ওয়ার অন টেরর বা রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, যে ইউএনের একটা পলিসি আছে, যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের নামেও কিন্তু আমরা এক জায়গায় একটা হামলা চালাচ্ছি। এখন এই জায়গাগুলোতে আমি একবার বলছি যে আমি এখানে হামলা হচ্ছে, এটা আমার পাশের কান্ট্রিতে এটার প্রভাব পড়তে পারে, সো আমি তাকে রক্ষা করব। রক্ষা করার পরে আপনি কিছুদিন পর আবার সেখানে বলছেন এখানে জঙ্গি আছে। সো বিষয়টা কী দাঁড়ালো, তার মানে আমি বিভিন্ন লেভেলিংটা যে দিচ্ছি, এই লেভেলিংটা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী। সো এই স্টেট স্পন্সর বিষয়গুলোকে আমাদের আসলে এটাও ভাগ করা ঠিক না। ধন্যবাদ, আবার আসবে আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি আবারও পাবলো আপনার কাছে আমি যাই। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে ধর্মীয় বিভাজনদের ঠিক নাই, কিন্তু বাংলাদেশে এখানে কি ব্র্যান্ডিং করবার চেষ্টা হচ্ছে কিনা? কারণ বিভিন্ন পত্রিকায় কিছু গ্লোবাল মাধ্যমে এসছে যে আমাদের এখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু আজকে অংশগ্রহণ করেছে এবং ব্র্যান্ডিং করবার চেষ্টা করা হচ্ছে যে ইসলামপন্থী দলগুলো সবচেয়ে বেশি। তাহলে এই ব্র্যান্ডিংটা এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে কি? অবশ্যই করবে, কারণ আপনি এটা তো ধর্মের বিষয় নিয়ে তো এখানে বিবেচনাটা, মানবতাকে যদি আপনি প্রাধান্য দেন, আপনি যদি বলেন যে গাজা কিংবা ফিলিস্তিনে মানবতা লঙ্ঘিত হচ্ছে কিনা, ইসলাম বিপর্যস্ত হচ্ছে, এটিকে সামনে না এনে আপনি যদি এটা বলেন মানবতা বিপর্যস্ত হচ্ছে কিনা, মানবতা লঙ্ঘিত হচ্ছে কিনা, মানবতা নিগৃহীত হচ্ছে কিনা, সেটাকে যদি আমরা সামনে আনতে পারি, তাহলে বিশ্ব বিবেকের তো এই জায়গাতে ইসলাম বা মানবতাকে তো পাশাপাশি দাঁড় করাবার দরকার না। তাহলে তো মানবতার পক্ষে দাঁড়াতেন, তাহলে না হলে ইসলামের পক্ষে নাই বা দাঁড়ালেন, মুসলমানদের পক্ষে নাই বা দাঁড়ালেন, তাহলে মানবতার পক্ষে দাঁড়াবেন না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। সুতরাং এইখানে যে কথাটি রেজা ভাই বলার চেষ্টা করছিলেন, যে এই বিভাজন করার চেষ্টা করা হয়েছে কি জন্য, তাদের রাষ্ট্র এই জিনিসটাকে একটা ধর্মীয় একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা আর কি। পৃথিবীতে ধর্মের বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে থাকে, মানুষ তার ব্যক্তিগত চর্চার ক্ষেত্রে ধর্মটা ব্যবহার করে। সেই জায়গাতে রাষ্ট্রকে ধর্মের সাথে সমার্থক করে দিয়ে একটা গোষ্ঠীকে যদি আপনি চিহ্নিত করার চেষ্টা করেন, তাহলে তো খুবই দুঃখজনক হবে এটা। কারণ ইসলাম এবং তার সাথে জঙ্গি, এই দুটাকে যদি আপনি সমার্থক করে ফেলেন, তাহলে তো এটা সত্যিকার অর্থে ইসলামের প্রতি যেমন অবিচার করা, ঠিক সেরকম মানবতার যে লঙ্ঘনটাকে আপনি আড়াল করার জন্য এমন একটা বিচ্ছিরি জিনিস ব্যবহার করছেন, যেটা সত্যিকার অর্থে সভ্য দুনিয়ার সভ্য মানুষের কাছ থেকে প্রত্যাশা করেন। তবে অর্থাৎ গতকালকে যে বিশাল সমাবেশটা হলো, এর বৈশিষ্ট্যটাকে কী ভেবে বলবো, কোন ভেবে বিশ্লেষণ করবেন? এটা কি ব্র্যান্ডিংটা ওদিকে গিয়েছে না মানবিক আবেদে অ্যাপিল করা হয়েছে? আমার কাছে মনে হয় যে দেখেন, এত বড় মাপের স্বতঃস্ফূর্ত সমাবেশ, এত বড় স্বতঃস্ফূর্ত এখানে স্পন্টেনিয়াসলি হয়েছে। এখানে আপনি কাকে বলবেন যে এই মানুষটি ধর্ম অনুসরণ করে ওখানে হাজির হয়েছে? আমি তো মনে করি তাকে ধর্ম চাইতে তার কাছে মানবতাটা বেশি তার কাছে জাগ্রত হয়েছে। সে মনে করেছে যে মানবিক আহ্বানটা থাকতে হবে। হ্যাঁ, ইসলামে মানবতার অনেক বড় জায়গা আছে, সেটা তো ডেফিনেটলি আমাদের কাছে অগ্রগণ্য, অবশ্যই ঠিক আছে। কিন্তু ওই জায়গাতে যদি অন্য ধর্মের কোনো একটা মানুষ যদি সামিল হতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি শুধুমাত্র ইসলামের নাম দিয়ে কি এই সমাবেশটাকে ছোট করবেন, নাকি প্রতিপাশের ভাষাটাকে আমরা সংকীর্ণ করব? আমরা তো চাইব যে দেশের সর্বস্তরের মানুষ ওখানে একখানে হয়েছিল, তারা প্রতিবাদী কণ্ঠস্বর হয়েছিল, এটি যেন বিশ্বব্যাপী প্রচারিত হয়। আমরা এই মেসেজটাই দিতে চাই, এটি ইসলামপন্থী দল বা ইসলামী গোষ্ঠীগুলো এখানে একখানে হয়ে প্রতিবাদ করেছে তা না, সমগ্র বাংলাদেশ এই প্রতিবাদের সাথে আছে। ওইভাবেই ব্র্যান্ডিংটা করা দরকার। ধন্যবাদ। আরেকটি জিনিস বলেছে রেজাউল করিম যে বাংলাদেশে যে র্যালিটা হয়েছে, এখানে মানুষের সর্বস্তরের মানুষের প্রবল আবেগ ছিল। অর্থাৎ আপনি তাহলে এই যদি আবেগ থেকে থাকে, ইম্প্যাক্টটা কি হবে? আসলে হয় কি জানেন, যারা বিপ্লব করে, মানে ইম্প্যাক্টটা কিভাবে ফেলে না, বাংলাদেশ কিভাবে ইম্প্যাক্টটা ফেলতে পারে? অবশ্যই আমি সেটাই বলতে চাইছি আর কি। দেখেন, মানে পৃথিবীতে এই আবেগী কাজগুলো হয়, যারা সত্যিকার অর্থে প্রাণ বিসর্জন দিতে যায়,
তারা যদি জানতো যে বন্দুকের সামনে দাঁড়ালে বা গুলির সামনে দাঁড়ালে প্রাণটা যাবে, তাহলে তো কেউ যেত না। আবেগই কিন্তু সে জায়গায় মানুষকে কিন্তু তাড়িত করে কোনো একটা সত্য প্রতিষ্ঠা করার জন্য। এবং সব জায়গায় তাই হচ্ছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে? স্বাধীনতা যুদ্ধে ইমোশনটাকে আমি আপনার কাছে এখানেই আসবে। একজন দর্শক অনেকক্ষণ টেলিফোনে আছে, ফোনটি নিয়ে। দর্শক শুভরাত্রে, পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ভলিউমটা কমিয়ে দিয়ে নিন, দর্শক শুনতে সুবিধা হবে। জি আমি মাসুদুর রহমান ঢাকা থেকে বলছি। জি জি বলুন। জি আমাদের আজকে মুসলিমদের উপর যে গাজা যেভাবে হামলা হচ্ছে ইসরায়েলিরা, এইটা কি আপনার এই জাতিসংঘের কি এখানে কি কোনো ভূমিকা নাই? জাতিসংঘ কি পারে না এই জিনিসটা সমাধান করতে? জি পরিষ্কার প্রশ্ন, জাতিসংঘে পারবে। আপনি বলুন যে জাতিসংঘের কি ভূমিকা নেই, যেটা বলবার চেষ্টা করেছেন। আমরা খুব দুঃখজনক হলে জানি যে জাতিসংঘের এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটি রয়েছে সেটা নিরাপত্তা পরিষদ, এবং নিরাপত্তা পরিষদের কাঠামোটাই আপনি বলতে পারেন যে এটা সার্বজনীন কোনো কাঠামো নয়। এখানে মোড়ল দেশগুলো কিন্তু তাদের কাছে একটা ভেটো ক্ষমতা রেখে দিয়েছেন। অর্থাৎ আপনি সাধারণ পরিষদের যে কোনো সিদ্ধান্ত তো বাস্তবায়ন করার ক্ষমতা নেই। আর যদি সেটা নিরাপত্তা পরিষদের যদি সংখ্যাগরিষ্ঠতাতেও যদি যায়, তাতে কিছু আসে যায় না। স্থায়ী সদস্যদের যে কোনো একজন সদস্য যদি বলেন যে না আমি এটা পছন্দ করছি না, তাহলে বাতিল। এই ভেটো প্রয়োগের ক্ষমতাটি যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত জাতিসংঘের কাছ থেকে এই জায়গাতে নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ অগ্রণী হয়ে এই জায়গায় কোনো সমাধান করবেন, এটা বোধহয় খুব দুরাশা এই মুহূর্তে। আমি দর্শক ভাইয়ের কাছে খুব দুঃখের সাথে বলি, জাতিসংঘ ওই তার দপ্তর থেকে প্রতিবাদ অথবা দুঃখ শোক এগুলো প্রকাশ করতে পারবেন, কিন্তু ওই গাজায় ওই আর্তনাদকে কমাতে পারবেন না জাতিসংঘ। ধন্যবাদ। যেটি বলেছিলেন যে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী যেটি বলেছিলেন গুরিয়ান, ডেভিড বেন গুরিয়ান বলেছিলেন যে ইসরায়েল এবং এর সঙ্গে যদি মিলন হয় কখনো এটি মিরাকল। যদি ওর 90 চেষ্টা করেছেন আইজ্যাক রবিন, যদি তিনি নিহত হয়েছেন কট্টরপন্থীদের দ্বারা, অর্থাৎ হচ্ছে অ্যাকচুয়ালি এটা তারাই বলেছেন। তার এই কথাটার বেজ আছে, কারণ ইসরায়েল যখন ওখানে বসতি স্থাপন করে ইহুদিরা, সেই সময় থেকেই তাদের এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যে তারা পরবর্তী ধাপ কী করবে। কারণ তারা তো বহু বছর ধরে কোথাও তারা বসতি স্থাপন করতে পারছিল না, পুরো ইউরোপ জুড়ে কেউ তাদেরকে ওন করেনি। অ্যান্ড ব্রিটিশরা তাদেরকে কোনো একটা কৃতজ্ঞতা স্বরূপ, এবং একটু জাস্ট আমি এটার ইতিহাসটা একটু বলি। ব্রিটিশরা কোনো একটা তাদের যখন যুদ্ধ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে তাদের কিছু টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিল ইসরায়েলিরা। ওই ইহুদিরা ওই টেকনিক্যাল সাপোর্ট, তারা এক ধরনের কেমিক্যাল আছে যেটা আর্মসগুলো ক্লিন করার জন্য এক ধরনের কেমিক্যাল ছিল, যেটা তারাই জার্মান থেকে নিলে তাদের খরচটা অনেক বেশি হতো, যেটা ইহুদিরা তৈরি করে দেওয়ার কারণে তাদের কস্টিংটা অনেক কমে গিয়েছিল। যেই ওই কৃতজ্ঞতা স্বরূপ তারা তাদেরকে তখন আপনার এই ইসরায়েল বর্তমানে যেখানে এই প্যালেস্টাইনে তাদেরকে তখন জায়গা দেয়। কারণ প্যালেস্টাইনটা আবার তার পূর্বে ছিল আপনার অটোমান এম্পায়ারের অধীনে। অটোমান এম্পায়ার যখন আপনার সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, ফার্স্ট ওয়ার্ল্ডের পরে যখন তাদের পতন হয়, তারা যখন হেরে যায় অ্যালাইড ফোর্সের কাছে, তারপরে অটোমান এম্পায়ার আর তাদের কন্ট্রোল রাখতে পারে না ওই প্যালেস্টাইনের প্রতি। প্যালেস্টাইন চলে যায় তখন ইউকের কাছে। ইউকে তখন তারা কি করে, ওই জায়গায় ইহুদিদের বসতি স্থাপন করে। এবং তারা তখন এখানে তখনই প্রশ্ন উঠেছিল যে আমরা এটা কি অল্প কিছু দিনের জন্য না দীর্ঘমেয়াদী। তখন তাদেরকে পুরো রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল যে তারা কিভাবে ওখানে কি করবে। সো এখানে তিনি যেটা বলেছেন এটা মিরাকেল না, আমি বলবো এটাই ডিজাইন করা ছিল। দিস ওয়াজ ডিজাইন, ইটস নট এ মিরাকেল। সো একবার তো 90 তো প্রায় হয়ে গেছিল যখন আইজ্যাক রবিন এবং কিছু জিনিস তো আপনি একটা বিল্ডিংয়ের ডিজাইন করবেন, কিন্তু তারপর একটা ভূমিকম্প হলে ভেঙে যেতে পারে। অনেক প্রচেষ্টা তো হবে, বাট আপনি ডিজাইনটা তারা এমনভাবে করেছে যে এখন আপনি 9 মাত্রা ভূমিকম্প হবে না, 10 মাত্রা না 7 মাত্রার, এই মাত্রাটা তো 5-6 মাত্রা হলে তো বিল্ডিংটা কাঁপবে, তাই না? তো এখানে এরকম কিছু জিনিস হবে। এবং আপনি বলতে চাইছেন যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, এটা কিছু হবে না। আর এখন আমি এরপরে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি যে এখানে আপনি দেখেন যে আমরা সবসময় এটাকে কিন্তু আমরা একটা লেবেলিং করছি না যে মুসলিম ইয়েটা। এখানে বিষয়টা দেখেন, এটাকে আমরা কেন এই কথাটা বলছি না, ইটস এ কাইন্ড অফ ইথনিক ক্লিনজিং। এটা কিন্তু একটা এথনিক ক্লিনজিং, যেটা আমরা ইউএনের টার্মে যেটা বলে থাকি। এখানে এটা কমপ্লিটলি একটা এথনিক ক্লিনজিং। আপনি পুরো একটা জাতিকে আপনি ওখান থেকে সরিয়ে দিচ্ছেন, যাদের শিকড় সিস্টেমেটিক, বা আমরা ইউএনের ভাষায় বা ইন্টারন্যাশনালি যেটাকে এথনিক ক্লিনজিং ফর্মালি বলা হয়। সো ইটস এ কমপ্লিট এথনিক ক্লিনজিং। আপনি পুরো জাতিগোষ্ঠীকে এখান থেকে আপনি নির্মূল করে দিচ্ছেন। সো আমরা এখানে শুধু মুসলিম কথাটাকে না টেনে, হ্যাঁ মুসলিম ইজ দেয়ার, বাট ওখানে যদি কেউ একজন অমুসলিম থাকতো, সে কি টিকে থাকতো?
কোথাও কি লেখা আছে যে প্যালেস্টাইনে শুধু মুসলিমরা চলে যাও বা হিন্দুরা চলে যাও? ইসরায়েলের ভিতরে মুসলিমরাও আছে, হ্যাঁ, মুসলিম আছে, অমুসলিমও আছে, এবং আরবিতেও আছে। এক্স্যাক্টলি, অমুসলিম আছে, এবং তাদের মধ্যে এমনও হতে পারে 2-1 ইহুদিও থাকতে পারে। ইটস নট ইম্পসিবল থিং। সো আমি ইভেন আমার প্রায় 11-12টা ইসরায়েল প্যালেস্টাইনি অফিসারদের সাথে আমি মিলিটারি ট্রেনিং করেছি। সো তাদের কিছু বিষয় ইন্টারনালি তাদের মাধ্যমে জেনেছি। ওখানে কিন্তু তারা মানে যদি তাদের যে একটা অবস্থান, তারা এখন নিজেদেরকে কিন্তু আর অ্যাবরিজিনস ভাবে না, তারা ভাবে আমরা মনে হয় ভাড়াটিয়া হয়ে গেছি। তারাই কিন্তু পূর্বের ওই জায়গায় অ্যাবরিজিনস, বাট তারা এখন ভাবছে যে প্যালেস্টাইনিরাই মানে সরি ইসরায়েলিরা তারা হয়ে গিয়েছে অ্যাবরিজিনস, তারা হয়ে গিয়েছে ওই জায়গার আপনার রোহিঙ্গা টাইপ। সো এখানে আপনার মূলত গ্লোবাল কিছু যেমন আমেরিকা, রাশিয়া অ্যান্ড মিডল ইস্ট, এই জায়গার আসলে কিছু পলিটিক্স আছে, যেই পলিটিক্সের ভিকটিমটা হলো প্যালেস্টাইন। এবং এখানে আমরা যারা বলি, যেহেতু এই জিনিসটা মুসলিমদের প্রতি এটা অলরেডি এটা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, এখন হঠাৎ করে তো আপনি আপনি ছোট্ট প্রশ্ন করি যে বাংলাদেশ, পাকিস্তান কিংবা কয়েকটি রাষ্ট্র ছাড়া আপনি কি মনে করেন যে এই জেনোসাইড বা এই সংকটটিকে মুসলিমভাবে কি আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে? আমেরিকাতে প্রতিবাদ হয়েছে মুসলিম হিসেবে? হ্যাঁ, না মুসলিম হিসেবে না, অর্থাৎ আপনি যেটা বলেন এথনিক ক্লিনজিং, এটা মানবতা বিরোধী অপরাধ। এটা অন্যান্য সব জায়গায় কিন্তু ইভেন তাকানো, আপনি ইউকেতে হয়েছে, ইউকে তাদেরকে বসতি দিয়েছে, সেই ইউকেতে সব জায়গায় হয়েছে, পৃথিবীর সব জায়গায় হয়েছে। ইভেন তা না, শুধু ইসরায়েলের ভিতরেও তো কিছু লোক এটা নিয়ে সো এখানে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যেটা হয়েছে, এটা সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে আমরা একটাই পারি এখানে। এখন আপনার একটা প্রশ্ন ছিল না যে বাংলাদেশ থেকে কি করতে পারে? বাংলাদেশ থেকে আমরা যেটা করতে পারি, যেটা জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, আমরা ওই ওয়েতে বাংলাদেশ থেকে আমরা ঠিক একইভাবে আমরা আমাদের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন, কারণ ডিপ্লোমেসিটা তো শুধু আপনার একটা ধর্মের জন্য না, এটা মানবতার জন্য বা একটা কান্ট্রির জন্য, প্রতিবেশী কান্ট্রির জন্য, সব কিছুর জন্যই ডিপ্লোমেসি প্রয়োজন হতে পারে। সো বাংলাদেশ থেকে আমি মনে করি বাংলাদেশ সরকার পারে এই জায়গাটার জন্য আমেরিকা থেকে শুরু করে এই জায়গায় যারা কি প্লেয়ার, এই প্রতিটা প্লেয়ারের সাথে কমিউনিকেট করা, ইউনাইটেড নেশনসের আমরা যদি মনে করেন যে বাংলাদেশের ডিপ্লোমেসি করার মতো সক্ষমতা এই মুহূর্তে আছে? এটা দিস এ বিগ কোশ্চেনস। বাংলাদেশে সত্যিকার অর্থে এখানে সবচেয়ে বড় আমাদের ঘাটতি। বাংলাদেশের এখন পর্যন্ত আমরা আমাদের ফরেন পলিসিটা ঠিকমতো সেট করতে পারিনি। 2 হচ্ছে যে আমাদের ফরেন পলিসি মেকার যারা আছে তারা নিজেরাও ডিপ্লোম্যাটিক নর্মস ভালো করে জানেন কি না সন্দেহ আছে। আপনার বাংলাদেশ সরকার গঠন হওয়ার পরে, হ্যাঁ, আবার এটা বাংলাদেশ সরকারের দোষ দেবো না, যেমন ধরেন বাংলাদেশে এই যে ইউনুস গভর্নমেন্ট ক্ষমতা আসার পর আমরা কিন্তু খুব ক্ষুদ্র ছোট হ্যাঁ, এটা ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আমরা তাদেরকে প্রেশার উপর রাখছি। আমরা বৃহৎ পরিসরে একটা সরকার কিভাবে কাজ করবে, আমরা যদি ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে অমুকটা ধরলেন না কেন, অমুকটা এটা করলেন না কেন, ডেফিনেটলি দিস আর ইম্পর্টেন্ট পার্ট। এটা এই বিষয়টার সাথে আমরা ইউনুসকে টানা উচিত না। যেমন ধরেন কিছু বিষয় আছে যে আমাদের প্রতিবাদ কি, হ্যাঁ প্রতিবাদ চলবে, প্রতিবাদের একটা ব্যাপার আছে যে আপনি যেমন ধরেন হ্যাঁ আপনি যেটা ক্লাস টিচার দ্বারা আপনি সলভ করতে পারেন সেটা জন্য প্রিন্সিপালের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নাই, তাই না? তো আপনার তো শ্রেণীতে আরো অনেক টিচার আছে, আপনি ম্যাথের প্রবলেম ম্যাথের টিচারকে দিয়ে সলভ করেন, সব প্রবলেম আপনি হেডমাস্টারের কাছে নেবেন কেন? ডক্টর ইউনুস তথা আমাদের ডক্টর ইউনুসকে এখানে যেমন যে বর্তমানে আমাদের অর্থনীতি নিয়ে তিনি যে কাজগুলো করছেন, দিস আর অ্যাপ্রিসিয়েটেড, এবং ওনাকে মোস্টলি ফোকাস করা উচিত। আমাদের এই তাবেদারি কয়েকটা সরকার থাকার কারণে আমাদের বৈদেশিক সম্পর্কটা কিন্তু ভালোভাবে আমরা গড়ে তুলতে পারিনি। আমরা এখন পর্যন্ত পারিনি আমাদের কি বলা যায় বিশ্বস্ত কোনো বন্ধু তৈরি করতে। আপনি একদম চোখ বন্ধ করে চিন্তা করেন বাংলাদেশের কোনো বিশ্বস্ত বন্ধু আছে? নাই। কেন পারিনি? কারণ হচ্ছে আপনি একমাত্র সেই যে আপনার সেই 77 থেকে শুরু করে জিয়াউর রহমান ওই যে চায়নার সাথে সম্পর্ক করেছেন ওইটাই চলছে, আপনার সৌদি আরবের সাথে সম্পর্ক করেছেন ওইটাই চলছে, এবং তিনি ওয়েস্টের সাথে কানেকশন এটা সর্বপ্রথম জিয়াউর রহমান করেছিল। আপনার ওয়েস্ট অ্যান্ড মিডল ইস্ট এই রিলেশনটা কিন্তু তিনি করেছিলেন, এবং প্রতিবেশী কান্ট্রির সাথে যখন রিলেশনটা স্ট্রেংথেন করতে যাচ্ছিলেন তার মধ্যেই কিন্তু তার হত্যাটা হলো। এখন এমন তো হতে পারে যে আমাদেরকে বাংলাদেশে এই যে বাংলাদেশ হচ্ছে আপনার একটা আছে না যা আপনার নর্দার্ন ব্লক, আরেকটা হচ্ছে সাউদার্ন ব্লক। আপনার এখানে আমরা যারা এই যে কি বলা যায় যে সাউথ এশিয়ান রিজনের মধ্যে যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো এক হোক বা এরা স্ট্রঙ্গার হোক, এটা তো ওয়েস্টটা নাও চাইতে পারে। আমাদেরকে এটা বুঝতে হবে, এটা আমেরিকা নাও চাইতে পারে, কারণ আমরা যদি স্ট্রং হয়ে যাই তখন তো আমরা রাশিয়ার কাছে যাব না, আমেরিকার কাছে যাব না। সো আমাদের এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে স্পিড এই আমাদের মধ্যে ডিভাইড রোল এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমাদের সরকারের কিন্তু এই যে এখন আমরা ভারত বিরোধিতা আমাদের করতে হয় না, ভারতের সরকার বা ভারতের
কিছু কর্মকাণ্ড, আমরা ভারত বিরোধিতা করে লাভ নেই। আর ভারতের উচিত না বাংলাদেশ বিরোধিতা করা। ভারত কী করেছে, শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে, ভারত কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই। বাংলাদেশ সরকার এখন সেটা ভারতকে বোঝানো উচিত যে তোমরা আমাদের দেশের জনগণের সাথে সম্পর্ক করো, বাংলাদেশের সাথে সম্পর্ক করো, তোমরা বাংলাদেশের কোন পলিটিক্যাল দলের সাথে সম্পর্ক করতে আইসো না। এই জিনিসগুলো জনগণের সাথে সম্পর্ক হবে, জনগণ মানে কি, জনগণের প্রতিনিধিকে সরকার, হেড অফ দ্য স্টেট। এখন হেড অফ দ্য স্টেট যদি যে বুঝায়, যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে আমাদের জনগণের কি বলা যায় প্রতিনিধি। এখন শেখ হাসিনা তো জনগণের প্রতিনিধি অ্যাকচুয়ালি ছিল না, তিনি যেভাবে ইলেক্টেড ছিলেন, শি ওয়াজ নট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। সো শেখ হাসিনা যেটা করেছে, সে বাংলাদেশের জনগণের প্রতিনিধি ছিল না। জনগণের প্রতিনিধি তখনই বলবেন যখন ডেমোক্রেটিক প্রসেসে কেউ ইলেক্টেড গভর্নমেন্ট হবে, তখন তাকে আপনি একটা দেশের রিপ্রেজেন্টেটিভ বলতে পারবেন। সো বাংলাদেশে সেরকম একজন রিপ্রেজেন্টেটিভ যখন ভারতের সাথে সম্পর্ক স্ট্রেনথেন করতে চাইবে, সেটাকে আমাদের এনকারেজ করতে হবে এবং সেটা ভারতকে বোঝাতে হবে। আবার আমরা স্বাধীনতার কথা বলে কেন পাকিস্তানকে আমরা দূরে রাখবো, সেটাও করা যাবে না, কারণ পাকিস্তান আমাদের দরকার আছে। এখানে বিমস্টেক, পাকিস্তান তো বলেছে যে হারানো ভাই বলেছে বাংলাদেশকে, না সেটা তারা শোন একটা জিনিস, আবার এটাও তো কথা, আপনার ওই যে ডক্টর কি মোমেন্ট, আলগাম মোমেন্ট কি নাম, অনেক নাম আছে ওনার, উনি তো বলেছেন যে আমরা কি স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। তো অনেক কথা বলবে, আমরা ভারতের সাথে আমার স্বামী স্ত্রী হওয়ার সম্পর্ক হওয়ার কিছু নাই, পাকিস্তানের সাথে আমার ভাই বোন সম্পর্ক হওয়ার কিছু নাই, হারানো ভাই বলে কিছু নাই। আমরা আমাদের স্টেট ইন্টারেস্ট দেখব, আমাদের সম্পর্ক থাকবে যেটা হচ্ছে আমাদের নিজের কান্ট্রির সেলফ ইন্টারেস্ট আগে, কান্ট্রির ইন্টারেস্টটা আমরা সবার আগে দেখব। সেই অনুযায়ী আমাদের নেইবারিং স্টেটগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকবে, মিলিটারি রিলেশন থাকবে, ইকোনমিক রিলেশন থাকবে, আমাদের পররাষ্ট্র সম্পর্কিত রিলেশন থাকবে। এখন আমরা যেমন কথা যে গাজা বিষয়টা সমস্যা, এটা মানবতা বিরোধী কাজ হচ্ছে, ইথনিক ক্লিনজিং হচ্ছে, যে এই জায়গাটা আমরা ভারতকে সম্পৃক্ত করতে পারি, চায়নাকে করতে পারি, পাকিস্তানকে করতে পারি। বাংলাদেশ হ্যাঁ চায়নাকে সম্পৃক্ত করবে না, চায়না না শুধু, আমি বলছি সব সংকট সমাধানের জন্য। এটা চায়নাকে না, কথাটাকে আপনি শুধু ওইভাবে নিলে একটা ভুল বার্তা যাবে। আমি বলছি যে বাংলাদেশ এখানে বিভিন্ন কান্ট্রির সাথে যোগাযোগ করতে পারে, যে এই যে একটা মানবতা বিরোধী কাজ হচ্ছে। হ্যাঁ, যেমন বাংলাদেশ তো একটা ইউএন এর, বাংলাদেশ টেক এ পিভটাল রোল টু নেগোশিয়েট। যেমন আমরা পিস কিপিং এ কি করি, আমরা এখানে পিস কিপিং কন্ট্রিবিউট করছি না, শান্তিরক্ষী মিশনে কাজ করছি না আমরা। সো বাংলাদেশ কিন্তু একটা লজিক্যাল গ্রাউন্ডে আছে। আমরা আফ্রিকান প্রায় 15-20টা কান্ট্রিতে আমরা পিস কিপিং করেছি এবং ওয়ার্ল্ডে আমরা 60-র উপরে কান্ট্রিতে আমরা পিস কিপিংয়ের কন্ট্রিবিউশন। সো বাংলাদেশ হ্যাজ এ ভেরি লজিক্যাল স্ট্যান্স। আমরা খুবই লজিক্যালি ক্লেম করতে পারি যে প্যালেস্টাইনে পিস এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ এখন নেতৃত্ব দিতে পারে, কারণ বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশ হতে পারে গরিব কান্ট্রি, মিলিটারিলি আমরা উই মে নট বি ইকুইপড, বাট আমাদের যে এক্সপেরিয়েন্স আছে সেটা আমরা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিকে ছাড়িয়ে দিতে পারি। এটি করতে পারি। ধন্যবাদ, আবার আসবো পারবে আপনার কাছে। আমি চাই আপনি বলেন যে এই যে নির্বাচন সামনে, নানা রকম ইস্যু উত্থাপিত হচ্ছে, এই বিষয়টিকে আপনি কীভাবে, আমরা অন্য প্রসঙ্গে যে শেষের দিকে আর কি বলবেন? আমি ওই প্রসঙ্গে যাওয়ার জাস্ট আগের একটা ব্যাপারে শুধু রেজা ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করে একটা কথা শুধু আমি বলতে চাই। সেটা দেখেন, একটা দেশ ছোট কি বড় এটা কিন্তু বিশ্ব রাজনীতিতে খুব যে বেশি জায়গা করে বা খুব একটা বেশি ম্যাটার করে এটা নয়। আপনি যদি খেয়াল করে দেখবেন যে একটা সময় ছিল যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় বাংলাদেশ কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। তো ফলে সেটাতে যেটা হয় কি, আপনি যখন নিরাপত্তা পরিষদের মতন একটা জায়গাতে অস্থায়ী সদস্য হলেও আপনি যখন ওই রকম একটা টেবিলে পাশাপাশি বসতে পারেন, তখন কিন্তু দেশ হিসাবে পৃথিবীতে আপনার একটা অবস্থান তৈরি হয়। সেই অবস্থানটাই কিন্তু নির্ণয় করে যে আপনি অন্যদেরকে আপনার মতের কথাটা তাদের কাছে নিয়ে যেতে পারবেন কি পারবেন না। এবং সেটাই কিন্তু আসল কথা। সেটা হলো যে বাংলাদেশ থেকে যে আজকে ফিলিস্তিনিদের জন্য যে মানবতার আকাঙ্ক্ষার কথাটা, তাদের প্রতি সহমর্মিতা জানাবার কথাটি যেটি উত্থাপিত হয়েছে, এটা একটা ঢেউয়ের মতন। এই ঢেউটাকে প্রপাগেট করতে পারে সেটাই, সে হলো রাষ্ট্র হিসেবে আমার কণ্ঠস্বর যদি সত্যিকার অর্থে সোচ্চার হতো, তাহলে ঢেউয়ের আয়তনটা, আকারটা বড় হতো এবং এটা কিন্তু অন্য একটা জায়গাতে গিয়ে আছড়ে পড়ে তাদেরকে কিন্তু উদ্বেলিত করতে পারতো না, ওই ঢেউয়ের মধ্যে সেও সামিল হতো, ফলে বিশ্ব কণ্ঠস্বর তৈরি হতো। কিন্তু আপনি যখন একটা দুর্বল পররাষ্ট্র নীতির অবস্থানে থাকেন, যখন দেশ হিসেবে আপনার ঠিক সেই রকম পরিচিতি বিশ্ব পরিমণ্ডলে হয় না, তখন কিন্তু আমাদের এই এত বড় একটা আয়োজন, এত বড় একটা সংহতির প্রকাশ, সেটা কিন্তু তার ফলপ্রসূ একটা কোনো ফলাফল আপনার কাছে নিয়ে আসবেন। এটি কিন্তু দুঃখজনক ব্যাপার। সেজন্য প্রত্যাশাটা হয়তো আমাদের জন্য আরও বেশি দীর্ঘস্থায়ী আর দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে, এটা হয়তো সত্যি। কিন্তু প্রতিবাদের এই কণ্ঠস্বরটাকে সত্যিকার অর্থে প্রপাগেট করার মতন অবস্থানে বাংলাদেশ কিন্তু সত্যি যেতে পারতো। আমরা হয়তো আনফর্চুনেটলি সেটা করতে পারিনি। আপনি যে কথা বলছিলেন যে বর্তমানের রাজনীতি নির্বাচন, হ্যাঁ, এবং
ডিসেম্বরে নির্বাচন হবে এবং নানা রকম বিষয়। না, আপনি খেয়াল করে দেখবেন যে ডিসেম্বরে নির্বাচন হবে বলে ওই যে যারা ঐক্যমত্যের কমিশনের সাথে যারা ছিলেন, তারা গেছিলেন, যারা দুজন, তাদের কাছে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন যে সবগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। তার কিছুক্ষণ পরে দেখবেন যে ডিসেম্বর থেকে জুন শব্দটি ওখানে যুক্ত হয়েছে। ফলে এই ইনকনসিস্টেন্সিটা ঠিক না। এই গভর্নমেন্টকে কিন্তু কোয়েশ্চেনেবল করে যখনই আপনি একটা কথা খুবই পরিষ্কারভাবে স্পষ্ট উচ্চারণে বলে পর মুহূর্তে যখন আপনি তখন অবস্থানটাকে সরিয়ে ফেলেন, তখন কিন্তু একটা প্রশ্ন জাগ্রত হয়। এটা একটা দেশের জন্য, বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থাপনা তো কোনো ছেলে মানুষের কোনো বিষয় না। এখানে প্রত্যেকটি শব্দ যেটি মাননীয় প্রধান উপদেষ্টার নিজের ভেরিফাইড ওয়েব পেজ থেকে যখন এটি যাচ্ছে, তখন সেখানে এই সতর্কতাটা থাকবে না, এটা তো হতে পারে না। তো সেক্ষেত্রে আপনি ডিসেম্বর লিখে পর মুহূর্তে যখন সেখানে ডিসেম্বর থেকে জুন কথাটি লেখেন, তখন বুঝতে হবে যে আপনি প্রথমটা যেটা লিখেছেন পরবর্তী পর্যায়ে কোনো একটা চাপ আপনাকে বাধ্য করেছে যে এর সাথে থেকে জুন শব্দটিকে যুক্ত করবার জন্য। তো এটা মানে প্রত্যাশিত নয় এই কারণে যে এটা ঠিক যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা নিজস্ব দায়িত্ব থাকবে। সংবিধানের 106 ধারার পরিপ্রেক্ষিতে তারা দৈনন্দিন কাজ, নির্বাহী কাজ সম্পন্ন করার যে দায়িত্ব সুপ্রিম কোর্টের অথরিটির ভিত্তিতে তারা পেয়েছেন, তাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে দিয়েছেন, সেটাকে সামনে রেখে কোনো আবেগের দিকে না গিয়ে মানুষ হয়তো খণ্ডিতভাবে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু জনাব আলমগীর ব্যাপারে আপনি বলুন যে অনেকেই কিন্তু বলবার চেষ্টা করেছেন এবং অনেক মানুষ জরিপে বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর থাকুক, দেশটাকে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করে একটি জায়গায় নিয়ে যাক। এই প্রসঙ্গে আপনি কি বলেন? আমার মনে হয় কি যে সেটা চাইতে ভালো ব্যবস্থা কি যেন ওই জরিপের দিকে না গিয়ে যদি সত্যিকার অর্থে জনগণ সেটাই মনে করে, তো ডক্টর ইউনূসের উচিত যে উনি একটা রাজনৈতিক দল করে নির্বাচিত হয়ে 5 বছর কেন 50 বছর থাকুক, সমস্যা নেই তো। অনির্বাচিতভাবে আপনি বেশি সময় থাকতে চান। জনগণের যেটা বলা হয়, জনগণের আন্দোলনের ভিত্তিতেই গড়ে উঠেছে। চমৎকার। কিন্তু জনগণের অভিপ্রায় ঠিক ভোটাধিকারহীনভাবে অনন্তকাল পর্যন্ত থেকে যাবে, এটা তো জন আকাঙ্ক্ষার কথা হতে পারে না। আপনি জরিপের যে কথাটি বলছেন, সে জরিপের ভেতরে সত্যিকার অংশগ্রহণ দেশের কত শতাংশের মানুষের আছে? আমরা তো তর্কের খাতিরে অন্য অনেক কথাই বলছি, কিন্তু সর্বোচ্চ জরিপ হচ্ছে কোনটা? সর্বোচ্চ জরিপ নির্বাচন, যেখানে মানুষ একই দিনে পুরো দেশের যে 12-13 কোটি মানুষ যারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন, তারা তাদের জনমত থেকে প্রকাশ করতে পারবেন। এই জনমতের সুযোগটা আমরা নিব না কেন? যদি মনে হয় যে সত্যিকার অর্থে তাকে চাই, কোনো অসুবিধা নেই, উনি রাজনীতিতে এসে রাজনৈতিক দলের যোগ দিতে পারেন। অনেকে বলতে চেষ্টা করেছেন, বিশেষ করে যারা গণঅভ্যুত্থান সংগঠিত করে, যারা বলেছেন যে সংস্কার কাজ আগে সম্পূর্ণ হতে হবে, মানে একই চক্রে আবার আবর্তিত হবে বাংলাদেশ। এটা তর্কের খাতিরে আপনি বলতে পারেন, কিন্তু আপনি তো নিজেও জানেন যে সংস্কার শেষ হয়ে যায় কখনো কি? আপনি যে আপনার বাড়ির রং মেরামতি যদি করে ফেলেন একবার, এটা সারা জীবন আর কখনো করতে হবে না, এটা যেমন সত্যি কথা না। সংস্কার একটা চলমান কাজ, এটা সময়ের প্রেক্ষিতে, চাহিদার প্রেক্ষিতে আগামী 5 বছর পরে নতুন সংস্কারের প্রত্যাশা আসতেই পারে। আশাবাদী ডিসেম্বর নির্বাচন হচ্ছে। আমি তো মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, উনি অতি একজন বিদ্বান, একজন জ্ঞানী ব্যক্তি, বিশ্বব্যাপী তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। উনি যে কোনো কথা যখন উচ্চারণ করেন, তখন নিশ্চয়ই সেটা ছেলে খেলার জন্য করেন না, তিনি বুঝে করেন। ফলে আবেগের বশবর্তী হয়ে অনেকেই তো তার কাছে অনেক কিছুই প্রত্যাশা করতে পারেন, কিন্তু উনিও বোঝেন যে যেমন খেলাতে যখন একজন প্লেয়ার যখন ফর্মে থাকেন, তখনই কিন্তু তার রিটায়ারমেন্টে উনি যেতে চান, কারণ উনি তার রিটায়ারমেন্টটা গ্লোরিফাইড করতে চান। তার সেই অবস্থান থেকে যখন তিনি চলে যেতে চান, বিদায়টাকে তিনি মহিমান্বিত করতে চান। তো ফলে আমরা কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাতে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখিনি যে সরকারের বিদায় খুব বেশি মহিমান্বিত হয়েছে। নিশ্চয়ই উনি একজন অতি বিদ্বান ব্যক্তি, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মানুষ, উনি নিশ্চয়ই চাইবেন তার বিদায় মহিমান্বিত হোক। উনি একটা চমৎকার ভাবে তার সময়কালটা শেষ করে, যেটি অন্তর্বর্তী ব্যবস্থাপনাতে যেটা আছে, যেটা উনি ডিসেম্বর মেনশন করতে চাচ্ছিলেন, সেটার পর নির্বাচিতভাবে যারাই আসবে তাদের কাছে উনি দায়িত্ব দিয়ে, এবং রাষ্ট্র কিন্তু তাকে তার সেবাটাকে ব্যবহার করতে পারে। এমন নয় যে ডক্টর ইউনূস নির্বাচনের দিনই ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেল, কখনো না। একটা রাষ্ট্র ব্যবস্থাপনা তার মতন একজন দক্ষ, বিচক্ষণ এবং সত্যিকার অর্থে প্রয়োজনীয় মানুষকে, যিনি সরকারে আসুক, তাকে তারা যথেষ্ট সম্মান দিয়ে ব্যবহার করবে না, এটি আমরা ভাবছি কেন? ধন্যবাদ। আবার আসবো মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, আপনি বলুন। ওই একই বিষয় নিয়ে আমরা এই পার্টে আসি, একটা বিষয় আমার প্রশ্ন আছে। আন্দোলন সংগ্রাম চলছে, গাজার বিরুদ্ধে মানে পক্ষে আমরা র্যালি করছি, সবকিছু আছে।
অর্থাৎ আভ্যন্তরীণ রাজনীতিও অগ্রসরমান। গাজা বিষয়ে তো একটা কথা বললাম যে আমাদের দেশের ভূমিকা কি সেটা তো বলেছে অলরেডি। আচ্ছা, এখন রাজনীতি বিষয় যেটা, আমি আপনাকে একটা সিম্পল একটা প্রশ্ন করি, বাংলাদেশের জন্য এই মুহূর্তে সংস্কারের জন্য কোনো মডেল আছে? আপনি সংস্কার করবেন, একটা মডেল থাকতে হবে না? রিফর্ম করবেন, বেজ অন হোয়াট? আপনি যে সংকটগুলো আছে ওই সংকটগুলোকে রিমুভ করা, আমি সেটা বললাম যে একটা রিফর্ম করার জন্য আমার তো একটা মডেল থাকতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো একটা জায়গায় সেই মডেল নেই। সো আমি কিসের ভিত্তিতে আমি এই রিফর্ম করব? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে তার মানে কি এখন আপনি কোনো পলিটিক্যালি কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসলে তারা যে রিফর্ম করবে সেই ভরসা কীভাবে পাই? কারণ তারা তো তাদের স্বার্থ অনুযায়ী করবে। হ্যাঁ, এখানে এটা একটা লজিক্যাল এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা অলরেডি 6 মাস পার করেছি, আমরা একটা মডেল দাঁড় করাতে পারি। রিফর্ম আপনি পরে করেন, মডেলটা কীরকম? যেমন ধরেন কথা আমরা আমাদের এখানে সব ধরনের দল সবাইকে নিয়ে বসে আমরা একটা ঐক্যমত হতে পারতাম। আমরা এখানে আমেরিকা হোক, ফিনল্যান্ড হোক, বা এখানে আপনার ব্রিটেন হোক, বা ফ্রান্স হোক, বা চায়না হোক, বা পার্শ্ববর্তী দেশ ভারত হোক, আমরা 8-10টা কান্ট্রি থেকে ভালো কিছু বিষয় নিয়ে আমরা একটা মডেল দাঁড় করতে পারতাম। একটা কমিটি ফর্ম করে আমরা একটা মডেল দাঁড় করি, তারপরে আমরা রিফর্মেশনে যেতে পারি। আমরা তো কোনো মডেলই দাঁড় করতে পারিনি। সো এখন পর্যন্ত যা হয়েছে, এখন পর্যন্ত দেখেন আমরা কিন্তু ক্ষুদ্র জিনিসগুলো যে দ্বারা পড়ে আছি, যেটা আমি আগে বলেছিলাম যে আমরা পিলখানার বিষয় নিয়ে পড়ে আছি, আমরা এখনও আপনার ওই অনেক ধরনের গণহত্যা, গুম, ওটা নিয়ে পড়ে আছি। এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক বিষয়। এই বিষয়টা একটা জিনিস, আরেকটা হচ্ছে একটা কান্ট্রির স্ট্রাকচার আরেকটা জিনিস। আপনি এই বিষয়গুলো খুব সহজেই সলভ করা যায় যদি আপনার একটা কান্ট্রির স্ট্রাকচার ঠিকমতো দাঁড়ানো থাকে। একটা হচ্ছে আপনার আইআরএ দুইটা থিওরি, কয়েকটা থিওরি, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ থিওরি আছে। একটা হচ্ছে স্ট্রাকচারালিজম, একটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। স্ট্রাকচারালিজম হচ্ছে যে আপনি যেটা গড়ে তুলবেন, আর কনস্ট্রাকটিভিজম হচ্ছে যেটা হচ্ছে যে আপনি যেমন একটা স্ট্রাকচার আপনি সমাজে বছর চলতে একটা স্ট্রাকচার দাঁড়ায় যায়। আরেকটা হচ্ছে একটা জাতি যখন বা একটা সরকার যখন কোনো একটা কিছু দাঁড় করে, এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, আপনি নিজে কনস্ট্রাক্ট করছেন। তো আমাদের দেশে কিন্তু কোনো ভালো কিছু স্ট্রাকচার হয় নাই, কারণ আমাদের দেশের গত 52 বা 55 বছরে আমাদের দেশে কোনো গুড প্র্যাকটিস করে আমরা আসিনি। আর আমরা যে নিজেরা কিছু কনস্ট্রাক্ট করব আমাদের জাতিগতভাবে, আমরা এখন পর্যন্ত আমরা যেভাবে সব কিছু করে আসছি সেটা হয়নি। সো আমাদের এখন এই সরকার হোক, আমরা পরবর্তী সরকার হোক, আমাদের কিছু একটা জায়গা ছাড় দিতে হবে। এখন আমি 100% ভালো করতে যেয়ে আমি কিছুই করছি না, তার চেয়ে তো আমি মনে করি একটা যে বিএনপি যে 31 দফা দিয়েছে, 31 দফাতে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে। আপনি 31 দফাটা আমার মনে হয় এই সরকার যদি পড়ে থাকে তাহলে তো আমার মনে হয় সে 31 দফাটা, হ্যাঁ, সরকার বলতে পারে যে ঠিক আছে, আমি বলছি না যে বিএনপি ক্ষমতা আসবে, মানে নির্বাচন যেই ক্ষমতা আসুক, বাট এখানে 31 দফার মতো এই সরকার পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের এই সেম টাইপ কিছু একটা চাইতে, যে বিএনপি 31 দফা দিয়েছে, তোমরা কি চাও, যেই দলে হোক, যেমন জামাতকে বলতে পারে, জাতীয় পার্টিকে বলতে পারে, এনসিপি হচ্ছে তাদেরকে বলতে পারে তোমরা কিভাবে চাও। তারপরে সব দলগুলোকে একটা কন্ডিশনের মধ্যে আনতে পারে যে বিএনপি 31 দফার মধ্যে এই ক্লোজগুলো অ্যাড করতে হবে, অমুক দল তার মধ্যে এটা অ্যাড করতে হবে। তারা যে অ্যাগ্রি করে দেন আপনি একটা ইলেকশন দেন। কিন্তু আপনি আদারওয়াইজ এই সরকার আপনি যেভাবে চলছে এভাবে কিন্তু সত্যিকার অর্থে আমাদের কখনোই রিফর্মেশন তো হবেই না, বরং আমরা আরও একটা ক্রাইসিসের দিকে যাচ্ছি। এবং বাবুল ভাই যেটা বলুন, চিফ অ্যাডভাইজার, ক্রাইসিস হতে পারে আবার। হ্যাঁ, যদি ইলেকশন না দেয় আপনি একটা কি এখন তো জি, এখন তো মানুষ এখন চুপচাপ আছে কি জন্য, যে মনে করে ইলেকশন তো হবেই। সংযুক্ত থেকে একটা কথা বলতে চাই যে যেমন বিএনপি কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে রাষ্ট্রকাঠামো মেরামতের একটা 31 দফা কর্মসূচি দিয়েছে। এই 31 দফা কর্মসূচির ভিতরে কিন্তু সকল ধরনের প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, জনকল্যাণের কথা বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, আবাসন, বৈদেশিক নীতি সব কিছু সম্পর্কে আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছে। এবং তারা বলেছে যে এটি কোনো ধর্মগ্রন্থ নয়, যদি কারো কোনো প্রস্তাবনা থাকে এর চাইতে ভালো, এর সাথে সংযুক্ত কিছু যদি তারা করতে চান তাহলে সেটি করতে পারেন। এবং সব কিছু মিলে রাষ্ট্রের জন্য যে অত্যাবশ্যক একটা মেরামতির প্রয়োজনীয়তা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ আমাদের কেউ না, আমরা সবাই এগ্রি করি সেটা। তবে উনি যেটা বলছিলেন যে একটা কাঠামো থাকতে হবে, একটা ওয়ার্কিং প্ল্যান থাকতে হবে,
শুধু শুধু সংস্কার করে বললে তো হবে না। সে একটা কম্পোজিট ওয়ার্কিং প্ল্যান কিন্তু বিএনপি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনার কথা 2 বছর আগে বলেছে। আপনি সেটাকে যদি একটা বেস ডকুমেন্ট হিসেবে যদি আমরা কাজ করতে চাই যে না ঠিক আছে এর ভুল ত্রুটি বের করি, কোনটা যোগ করবো কোনটাকে বাদ দেবো, এটা নিয়ে যদি কাজ করতে চাই আমরা, তাহলে এটা কিন্তু জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন, সরকার বলেন, অন্যান্য যে সমস্ত দল আছে যারা সমমনা দল, এটা তো এগ্রি করেছে ইতিমধ্যে। তো ফলে একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি হতে পারে, একটা কার্যকর পদক্ষেপ তৈরি হতে পারে। 8 মাসে করা যায়নি, কি বলবেন? এই কথা তো বিএনপি বরাবরই বলেছে, যতগুলো কমিশন যতগুলো হয়েছে, সেই সংস্কার সংক্রান্ত যতগুলো কমিশন হয়েছে, সেই সবগুলো জায়গাতে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে তাদের 31 দফার আলোকে সেই প্রস্তাবনা করে তাদেরকে দিয়েছে। এখন সরকার যদি বলে যে সংস্কারের ব্যাপারে এই পদক্ষেপ বলছেন যে নির্বাচন সঠিক সময় না হলে আবার আন্দোলনে যাবেন, এই কথা হতে পারে। আন্দোলনে যাওয়ার ব্যাপারটি এটা কিন্তু একটা আপেক্ষিক শব্দ, এবং আমি মনে করি না যে এটা যারা বলেছেন তারা এটাকে ওই অর্থে বলার জন্য বলেননি, বা যেটা বলেছেন যে বিএনপি আন্দোলন করেছে নির্বাচনের জন্য, আপনি বরং এটা বলতে পারেন যে গত 17টি বছর ধরে বিএনপির আন্দোলনটি ছিল একটা সুষম একটা নির্বাচন, অংশগ্রহণমূলক একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তারা সে কথা তো আজও বলবে। নির্বাচন চাওয়ার মধ্যে তো দোষের কিছু নেই, নির্বাচন তো বিএনপি চাইতেই পারে, নির্বাচন চাওয়ার ব্যাপারটা নতুন, এটি তো তাদের নতুন কথা নয়। তো 17 বছর ধরে বিএনপি নির্বাচনের কথাই বলছে। যারা বলছেন যে তাড়াহুড়া হচ্ছে, কোথায় তাড়াহুড়া? 17 বছরও যদি যথেষ্ট না হয় তাহলে নাদের আলী আর আমি আর কত বড় হব? ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।